মসজিদে শিবলিঙ্গ খুঁজতে কারা যান? সেই ওই বজরং দল, ওই আরএসএস, ওই বিজেপির কর্মীরা ছাড়া কোন হিন্দু মসজিদের শিবলিঙ্গ খুঁজতে যায়? আপনাকে দেখে মনে হচ্ছে না যে এই যে আরএসএস এর সমস্ত এজেন্ডা পুরো জনগণ নস্যাৎ করে দিয়েছে? আপনি ঠিকই বলেছেন। ওদের যা যা ওদের প্রোগ্রাম ছিল সেগুলো, যেমন আপনি বললেন 400 ওরা জিতে সংবিধান পাল্টে দেয়নি, ভারতবর্ষের জন্য শুধু ওই কথাটুকু একটুখানি বেরিয়ে পড়েছিল। তাতে ওই উত্তরপ্রদেশ যেখানে বলে রাম মন্দির প্রতিষ্ঠা করবে, সেখানকার মানুষ ওদের শিক্ষা দিয়ে দিয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করছে মোহন ভাগবত। অস্বীকার করে সে দেশের যে সংবিধান, সেই সংবিধানকে একেবারে অবমাননা করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বলছে যে 2035 সালে আমরা সংবিধান করব, সেইটাই হচ্ছে ভারতের আসল সংবিধান। এই স্বাধীনতা নয়, এই সংবিধান স্বাধীনতা নয়, এই সংবিধান আসল যে স্বাধীনতা সেটা দিতে পারছে না। কার স্বাধীনতার কথা বলছে মোহন ভাগবত? আপনি বললেন একটা বৌদ্ধিক আলোচনা চলছে। যারা তাত্ত্বিকভাবে আরএসএসের এই বিরোধিতাটা করেছে সারা দেশ জুড়ে, যে আরএসএস একটা দেশ বিরোধী, আরএসএস আমাদেরকে সবসময় দেশ বিরোধী বলে বলে যাচ্ছে এবং আমাদের বলে যাচ্ছে, এবং শুধু তাই বলছে না, সমাজতান্ত্রিক কথাবার্তা চলছে। সমাজতন্ত্রের দরকার নেই। আপনি যে ন্যারেটিভ আরএসএস সেট করতে চাইছে, আমি রাজনৈতিক স্বাধীনতার সম্বন্ধে আরএসএসের কি ধারণা, এবং এটা আরএসএস আজকে করছে না, দূরে সরাসরি মোহন ভাগবত 2035 সাল টার্গেট করে দিয়েছে। ধরুন ওরা ওই, আপনি জানেন এর আগে কর্ণাটকে বিজেপির যে এমপি, ওরা এগুলো বলে বাজার তৈরি করার চেষ্টা করে, যেটা আপনি যদি এটা দেখেন যে ওরা কেন সবসময় আরএসএসের এই তাত্ত্বিক অবস্থার বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষের লোক, প্রথমে আপনি মুসলমানদের কথা ছেড়ে দিন, দলিতদের কথা ছেড়ে দিন, হ্যাঁ, যারা জন্মসূত্রে হিন্দু সম্মান করে, যারা ওদের সকলকেই ওরা দেশদ্রোহী দেশবিরোধী বলে। আমি এই কথাটা কেন বলছি, সব কিছু সমস্ত যারা সামাজিক ন্যায় আন্দোলন করছে, দলিত আন্দোলন করছে, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছে, সমস্ত শক্তিকে ওরা দেশদ্রোহী দেশবিরোধী। কারণ তাদের একটা অপরাধ আছে, তারা আরএসএসের আপনি যেটা আজকে প্রকাশ্যে আসছে যে গোপন এজেন্ডাটা, তারা ওই যে আমাদের মতো বহু, আপনি বললেন সমাজ করে, আমরা জ্ঞান হওয়ার পর থেকে আমরা এটা উন্মোচন করার চেষ্টা করছি, এবং আমাদের আগে আমরা শিখেছি। এর আগে আমাদের দেশের যারা সমাজকর্মী, আপনি যদি ভাবেন বিদ্যাসাগরের মতো মানুষ বলুন, বড় যারা সমস্ত সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তো ওরা সবাইকে দেশবিরোধী কেন বলে? এটার সাথে জড়িয়ে আছে ওদের এই যে স্বাধীনতা সম্বন্ধে, রাজনৈতিক 1947 স্বাধীনতা সম্বন্ধে ধারণাটা। এটা কেন আমি বলছি, ধরুন আপনি আজকে আরএসএসকে আমরা সহজভাবে বলি একটা ধর্মীয় ফ্যাসিবাদ ওরা ভারতবর্ষে চালু করতে চাইছে। তো এই ধর্মীয় ফ্যাসিবাদের একটা লক্ষণ, আপনি যদি ইউরোপের ফ্যাসিবাদী ধারণা, ইউরোপ থেকে যেটাকে ওরা করজোরে ওরা বলে খুব স্বাধীন সনাতন ভারতীয় ঐতিহ্যের কথা বলে, আপনি এর আগের আলোচনাগুলো আমি শুনছিলাম আপনাদের চ্যানেলেই বলছে, যেখানে মুঞ্জের সাথে গিয়ে ওরা মুসলিমদের দেখা করছে, ফ্যাসিবাদী এই বিদেশি ধারণাটাকে ওরা পায়ের তলায় বসে ভারতবর্ষে আমদানি করার চেষ্টা করছে। এটাই হচ্ছে ভারতের স্বাধীনতার ধারণা ওদের কাছে, ঠিক আছে? আর যদি আপনি বলেন সাম্যবাদের ধারণা, না, তাহলে ওরা যে বলছে ভারতীয় পরম্পরা, এটা সেটাই তো বলছি, ওরা যখন হিটলার মুসোলিনির ফ্যাসিবাদী ধারণাকে ভারতবর্ষে নিয়ে আসবে, তখন সেইটা হচ্ছে ভারতবর্ষের সনাতনী ধারণা। আর আপনি যখন মার্ক্সবাদের মতো সাম্যবাদী ধারণা, আপনি যেমন বলছি সমাজকর্মীদের গৌতম বুদ্ধের ধারণা বলে যাবেন, এগুলো সব বিদেশি ধারণা ওদের কাছে। এইগুলো সাম্যবাদের ধারণা হচ্ছে বিদেশি ধারণা। আপনি সমাজতন্ত্রের কথা কেন বলুন, এটা বিদেশি। আর ওই হিটলার মুসোলিনির চিন্তা করুন আপনি, ফ্যাসিবাদী ধারণাটা হচ্ছে, এবং এটা কেন, এটা স্বাধীনতা আন্দোলন করা কি চোখে দেখতো। ফ্যাসিবাদ মানে কেউ কথা বলতে পারবে না রাজার উপর, ওরা ঠিক তাই, ওরা কি চাইছে, আমি সেই জন্য ওদের স্বাধীনতা সম্বন্ধে ধারণাটা স্পষ্ট করতে চাইছি। আর এইটা আজকে মোহন ভাগবত বলছে না, এর আগে আপনি বললেন না খুচরো নেতা, এর আপনি শুনেছেন কঙ্গনা রানাওয়াতকে দিয়ে বলানো হয়েছিল, বলেছে এর আগে ওরা বলতো, লোকেরা বলতো যে 47 সালে স্বাধীনতা দিন হয়নি, ওই রাম মন্দির প্রতিষ্ঠা দিনে এখন মোহন ভাগবত মঞ্চে দাঁড়িয়ে এটা ঘোষণা করার সাহস দেখাতে চাইছে। কেন?
কারণ মোহন ভগবতের অবস্থা একটু টাইট আরএসএস এর মধ্যে। আমি টাইট বিষয়টা সেটা আমি পরে আসছি আমি কেন, কারণ মোহন ভগবতকে এগুলো বলতে হচ্ছে নিজেকে ওই কট্টর হিন্দু প্রমাণ করার জন্য। আমি সেই আলোচনাতে ওদের কি কি এর মধ্যে ঘটনা, আরএসএস এর মধ্যে কি কি চলছে আমি সেটুকু বাদ দিচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে কি ধারণা ছিল, কেন আমি এই কথাটা এটা বলে নিই যে কেন ওরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আক্রমণ করে, এটা কেন স্বাধীনতা দিবসকে নয়, কেন ওরা আক্রমণ করে এটা বুঝতে হবে। কারণ এই যে আমি বলছিলাম যে ইউরোপের যে ফ্যাসিবাদী ধারণা আপনি যদি তাত্ত্বিকভাবে দেখেন তাতে একটা জিনিস বলা হয় যে ফ্যাসিবাদের 3টে লক্ষণের একটা লক্ষণ হচ্ছে অতি জাতীয়তাবাদের ধারণা, একেবারে তাই তো। এবার ভারতবর্ষের যে জাতীয়তাবাদ, ভারতবর্ষের জাতীয়তাবাদ আপনারা জানি যে প্রধানত তৈরি হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, এবং সেই জাতীয়তাবাদের চরিত্র কি, হিন্দু মুসলমান আদিবাসী দলিত সমস্ত মানুষের ঐক্য, ব্রিটিশ বিরোধী সংগ্রামে যে ঐক্য তৈরি হয়েছে তার যে জয়। এবার ওদের যে ধারণা ভারত সমাজ, আপনি বুঝে দেখুন, এবার ওরা ওদের সমস্ত আরএসএসের সমস্ত ধারণার বিপরীতে এটা। এই যে আমি হিন্দু মুসলমান আদিবাসী ঐক্যের কথা বললাম, এবার ওদের যে ধারণা তার সমস্ত বিপরীতে এটা। আর ভারতবর্ষের জাতীয়তাবাদের যে ধারণা যে তৈরি হয়েছে এটার মধ্যে স্বাধীনতা আন্দোলন তার সর্বোচ্চ রূপ পেয়েছিল স্বাধীনতার মধ্যে দিয়ে। তো এই দুটোকে যারা ঘৃণা করে প্রথম দিন থেকে, এটা নতুন কথা না, ওরা ব্রিটিশদের ওদেরকে দেখবেন দেশভাগের জন্য সবসময় মুসলমানদের দায়ী করে। ওরা একবারও ব্রিটিশদের ভূমিকাকে বলবে না দেশভাগের জন্য, ওদের মুসলমানরা বলে। আপনি একটা সাধারণ কমন সেন্স থেকে আপনি জানুন যে পশ্চিমবাংলায় বলুন ভারতবর্ষে বলুন সাধারণ বা হিন্দু বা মুসলমান তাদের ক্ষমতা ছিল দেশভাগের সিদ্ধান্ত নেওয়ার না। সেদিনকে ব্রিটিশরা দেশভাগের বিরুদ্ধে ভোট দিয়েছে, হ্যাঁ দিয়েছে তো, সেই ইতিহাস মিথ্যা কথা তো ছেড়ে দিন, কিন্তু ওরা কখনোই ব্রিটিশকে দায়ী করবে না। কেন করবে না? ওদের আমি বলছি সাধারণত ইতিহাসটা বলছি, ওরা প্রথম থেকে ওরা ভিক্টোরিয়াকে ওদের কারণ কি ব্রিটিশরা মুসলমান শাসনের বিরুদ্ধে থেকে ওদেরকে হিন্দু, এইটা হচ্ছে আরএসএস ধারণা সংকট। বুঝুন আমি বলতে চাইছি আধুনিক ভারতের জাতীয়তাবাদের যে ধারণা, যে সমগ্র ভারতবর্ষের ঐক্যবদ্ধ সংগ্রামের যে ধারণা, তার বিপরীতে ওদের ধারণাটা কি চাপাতে হলে ওরা যে ওই যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলে, মানে আসলে এটা সাম্প্রদায়িক উগ্র হিন্দু জাতীয়তাবাদ, ওরা ভারতীয় জাতীয় মানে ওদের ধারণার তত্ত্বগতভাবেই ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে। এবার এই ভারতীয় জাতীয়তাবাদের উত্থান হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে। আপনি বীর সেনানীদের কথা ভাবুন, আপনি যে তাদের সম্বন্ধে ভগৎ সিং সম্বন্ধে আরএসএসের কী ধারণা, ঠিক নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে ওরা কী বলে বেড়াতো, ঠিক এখন ওরা কী বলে। ধরুন আমাদের দেশে আমরা তো পশ্চিমবঙ্গে আমরা জানি ওটা সেলুলার জেল, আপনি আন্দামান জেল, সেখানে বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে আপনি বারিন ঘোষ, আপনি তৈলকোড়া চকতে আপনি ভাবুন, শয়ে বাঙালি যুবককে সেখানে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে। শের আলীর মতো বিপ্লবী যে লর্ড মেয়োকে হত্যা করেছিল, ওরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে দেবে অংশ নেই, ওরা যে নতুন ইতিহাস ওরা তৈরি করতে চাইছে। ওরা জানেন ওরা সেলুলার জেলের নাম পাল্টে দেওয়া, হ্যাঁ পোর্ট ব্লেয়ার না করে দিচ্ছে ওরা, পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে সাভারকারের নামে। ওটা কেন করতে হচ্ছে সাভারকারের নামে? তা আমরা তো এইটুকু বলবো পশ্চিমবঙ্গের লোক, আমরা তো বলি শুধু সাভারকার বলে না, বীর যিনি নিজেই সাভারকার নিজেকে বীর বলে উপাধি দিয়েছিলেন সেদিন, আমি ওটার মধ্যেও যাচ্ছি না। আমি বলছি কেন এটা করছে, আমরা তো ইতিহাসটা ভুলিনি। স্বাধীনতা আন্দোলনে শুধু বিরোধিতা করেনি, ওরা ভারত ছাড় আন্দোলন থেকে শুরু করে কেন প্রকাশ্যে সাভারকার প্রকাশ্যে যে কি করতে হবে, যখন মানে ভারত আজাদিন ফৌজ ভারতবর্ষের দিকে আসছে তখন সাভারকার নির্দেশ দিচ্ছে প্রতিটি হিন্দুকে ব্রিটিশ সেনাবাহিনীতে যেতে হবে এবং নেতাজির বাহিনীকে পরাজিত করতে হবে, আটকাতে হবে, গ্রেপ্তার। এটা তো ওদের ভূমিকা। এখন সেই লোকটাকে ওরা ওদের জাতীয় বীর বলে আখ্যায়িত করছে। এটা আমরা এই জন্য বলছি, ধরুন আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ জানি এই যে সূর্য সেনের শহীদ দিবস গেল, তো সেই একই সময় সূর্য সেনকে ওরা ফাঁসিতে ঝোলানোর আগে পিটিয়ে তার নখ তাকে মানে এরকম কোনোদিন পৃথিবীতে হয়নি, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে তাকে ফাঁসিতে ঝোলানোর আগে এমন অত্যাচার করা হচ্ছে তার দেহটাকে তুলে ফাঁসি দিতে হচ্ছে। আমি বলতে চাইছি বিপ্লবীদের সম্বন্ধে ব্রিটিশ শাসকদের, আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি আমরা দেখেছি এখানকার বিপ্লবীদের ভূমিকা কী, তাদেরকে ব্রিটিশ সরকার কী চোখে দেখতো। আর সেই একই সময় এই সাভারকারকে, আরএসএসের প্রতিষ্ঠাতা তাত্ত্বিক গুরু সাভারকারকে তখন ব্রিটিশরা 60 টাকার মাসোহারা দিত ঘরে বসে, তখনকার দিনে 60 টাকা ভাবুন। আর এটা কেন দিত? কারণ সাভারকার তার আগে ব্রিটিশদের মোহন ভগবত এই যে কথাটা বলছে, এত মানুষের এত সুন্দর সুন্দর মানুষ যে যারা নিজের মানে প্রাণের মায়া করেনি তাদেরকে অপমান করলো না মোহন ভগবত। সেটাই তো আমি বলছি, ওরা আজকে থেকে করছে না, ওরা ভগতের সম্বন্ধেও তাই বলছে, এটাই ওদের বক্তব্য। কারণ আমরা ব্রিটিশের সেবা করব, ব্রিটিশের সৈন্যদলকে ভারী করব, হিন্দুদের কর্তব্য হচ্ছে এইটা স্বাধীনতা আন্দোলন জুড়ে ছিল আরএসএসের রোল।
এখন এইটা যাতে উন্মোচিত না হয় সেই জন্য ওদেরকে দেখাতে হয় যে ওরা, আপনি ভাবুন, এই যে জাতীয় পতাকা নিয়ে এখন কথা হয়, ওরা বলছে না সিনেমা চালু করার চেষ্টা, বাধ্যতামূলক মিনিটের মতো সিনেমায় জাতীয় সঙ্গীত বাজবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। কেন ওদেরকে এই অতিভক্তি দেখাতে হয়? কারণ এটা হচ্ছে সেই আরএসএস যারা প্রথম দিন থেকে এই জাতীয় পতাকাকে ঘৃণা করেছিল, যে জাতীয় পতাকায় কেন 3টে রং থাকবে, এটা গেরুয়া হতে হবে। তো এই ইতিহাসটা ওদের লুকিয়ে রাখতে হবে, তো যে আমরা জাতীয়, তাই জন্য ওরা জাতীয় পতাকা দেখলে সবাইকে মিলিটারিদের মতো, হিটলারের মতো স্যালুট করতে হবে, ওরা এখন বাধ্যতামূলক করেছে, জাতীয় পতাকা তুলতেই হবে বাড়িতে বাড়িতে। হ্যাঁ, কারণ সাধারণভাবে জাতীয় পতাকার বা এই আন্দোলনগুলোর প্রতি ওদের যে ভূমিকা ছিল সেটাকে লুকিয়ে রাখার জন্য ওদেরকে আজকে এখন ওই অতিভক্তি চলে, ওদেরকে দেখাতে হচ্ছে যে না আমরা বোধহয় বিরাট দেশভক্ত। তা ওদের আমি আসবো যে মোহন বিরোধী আন্দোলনে ওদের ভূমিকার কথা বললাম, সুতরাং ওটা তো প্রথম দিন থেকে স্বাধীনতা আন্দোলনের বিরোধী। ওরা স্বাধীনতা দিবসকে ওরা তো ঘৃণা করে, ওরা তো চাই, ওরা তো ব্রিটিশদের চর ছিল ওরা একদম। তো আর এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষে হিন্দু মুসলমান আদিবাসী ঐক্য জোরদার হয়েছে, সেটাকে ওরা ঘৃণা করে। তো আরএসএস, মোহন ভাগবত তাদের শিষ্য। আর আমি এই যে কথাগুলো বলছি এগুলো একটাও আমার বানানো একদম এবং গোপন কথা না। যারা আরএসএস এর প্রতিষ্ঠাতা, আপনি হেডগেওয়ার বলুন বা ওদের যে তাত্ত্বিক গুরু গোলওয়ালকার, এম এস গোলওয়ালকার, আমি শুধু একটা কথা বলছি, ওরা স্বাধীনতাকে কী চোখে দেখে, কেন ওরা স্বাধীনতাকে ঘৃণা করছে। আপনি জানেন এম এস গোলওয়ালকার প্রকাশ্যে খোলাখুলি বলছে যে আমি সারা জীবন ব্রিটিশের গোলামি করতে রাজি আছি, কিন্তু যে স্বাধীনতা মুসলমানকে, দলিতদেরকে সমান অধিকার দেয়, আমি সেই স্বাধীনতাকে মানি না। তাহলে এই যে মোহন ভাগবত স্বাধীনতার বিরোধিতা করবে, এরপরে বুঝতে অসুবিধা হয়। কারণ আমি তো বলছি এই স্বাধীনতা আন্দোলনের শ্রেষ্ঠ ফসল, ওই যে আপনি বললেন সংবিধান সম্বন্ধে আপনার বিভিন্ন রকম মতামত থাকতে পারে, আমাদের সংবিধানে অধিকার দিয়েছে, তুমি পক্ষে বলতে পারো, বিপক্ষে বলতে পারো, এই সংবিধানই অধিকার দিয়েছে। কিন্তু ওরা সংবিধানের কোন জায়গাটাকে আক্রমণ করে, ঠিক এই জায়গাটাকে, মানে সংবিধানের যারা শ্রেষ্ঠ জায়গা, আপনার পক্ষে যাই থাকুক, যে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সমান অধিকারের কথা বলেছিল, একদম তাই। আর এইটাই আরএসএস এর চক্ষুচুল, যে কি করে দলিতের, মুসলমানের, শূদ্রের সমান অধিকার হবে ব্রাহ্মণের সাথে, একদম একদম। এইটা তো বুঝতে হবে, এটার সাথেই আমি বলছি। এবং এই জন্য কেন ওরা সংবিধানটা চক্ষুশূল, কেন মনুসংহিতার কথা ওরা বলছে। আপনি ভাবুন, এর মধ্যে আপনি অমিত শাহর বক্তব্য শুনেছেন যে অমিত শাহ বোধহয় নেহেরুর সাথে, কংগ্রেসের সাথে আম্বেদকারের কি দ্বন্দ্ব চলে সেটা নিয়ে বলছে। আর আপনি ভাবুন, আম্বেদকার সারা জীবন এই মনুস্মৃতিকে শুধু দহন করা নয়, মনুস্মৃতির বিরুদ্ধে, এটা যে ভারতীয় সমাজের শোষণের একটা কত বড় যন্ত্র। আর এই হিন্দু মহাসভা, এই আরএসএস, এই সাভারকার, তাদের শীর্ষ এই অমিত শাহ আর এই মোহন ভাগবত, তারা যারা মনুস্মৃতিকে তাদের শ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করে, এবং আর সাভারকার খোলাখুলি বলছে বেদের পরে হিন্দুদের কাছে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে মনুস্মৃতি, আমরা মনুস্মৃতির আইন চালু করতে চাই, সারা পৃথিবী বলে মনুস্মৃতিকে। ভাবুন, যে মনুস্মৃতিতে নারীর কোনো সমান অধিকার নেই, একেবারে তাই, যে মনুস্মৃতিতে আপনি মানে হিন্দু সমাজের মধ্যেই তাদের ভাষায় নিচু স্তরে যারা তাদেরকে পদানত করে রাখবে, সেই মনুস্মৃতিকে ওরা সংবিধানের জায়গা দিতে চাইছে। তো ওরা স্বাধীনতা আন্দোলনকে ঘৃণা করবে, কারণ স্বাধীনতা আন্দোলনের ফসল যে সংবিধান, সে প্রথম সমস্ত নাগরিকের সমান অধিকারের কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, সাম্যের কথা বলেছে। আর আরএসএস এর প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই ধারণাগুলো, আর এগুলোকে ওরা বিদেশি ধারণা বলে। একেবারে তাই, একেবারে তাই। মোহন ভাগবত একটা থেকে আমদানি করা ফ্যাসিবাদী ধারণা ওদের কাছে, ওদের কাছে ভারতীয় ধারণা, ওটা ওদের কাছে ভারতীয় ধারণা ওদের কাছে। অদ্ভুতভাবে মোহন ভাগবত কিন্তু একটা সাংঘাতিক কথা বলেছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের সম্পূর্ণ অধিকার করায়ত্ত করতে পেরেছি দীর্ঘ লড়াইয়ের পরে, এবং সেই জন্যেই আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছি। সেই দিনই হচ্ছে প্রতিষ্ঠা দিবস, এবং সেই দিনই হচ্ছে প্রকৃত স্বাধীনতা দিবস। তাহলে এই যে স্বাধীনতার কথা মানে মোহন ভাগবত বলছেন, সেই স্বাধীনতা থেকে কাদের বঞ্চিত করতে চায়? তার মানে আপনি যেটা বললেন যে ওই যে ছোট্ট একটা অংশ, সেই অংশ মনে করছে যে ভারতের মানুষগুলো যদি একেবারে ইকুয়ালিটি পেয়ে যায়, সবাই সমান হয়ে যায়, তাহলে আমরা এতদিন ধরে আদিবাসীকে, দলিতকে, মুসলমানকে যেভাবে পায়ের নিচে দমিয়ে রেখেছি, তারা যদি ইকুয়ালিটি পায় আর একই রকম মর্যাদা আমার হয়, তাহলে আমার তো মান মর্যাদা থাকলো না, আমার তো স্বাধীনতা নষ্ট হয়ে গেল। এই কারণেই কি মোহন ভাগবত এটাকে উড়িয়ে দিতে চাইছে? আপনি
তো এই কথাটা আপনি বললেন না, মোহন ভাগবত বলেছে আমরা স্বাধীনতা পেয়েছি, একদম এই মোহন ভাগবতের আমরাটা কারা, একদম তাই। এইটা যতক্ষণ না আমরা বুঝবো, এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম ভারতবর্ষের আমরা কারা, আমরা ভারতবর্ষের সমস্ত জাতি জনগোষ্ঠী সবাইকে মিলে আমরা বলছি ভারতবর্ষ বহু ভাষার দেশ, বহু ধর্মের দেশ, সবাই আমরা ভারতবাসী। ভারতবাসীর ঐক্য মানে সেটাই একটা সারা পৃথিবীর কাছে। এবং ওই যে মোহন ভাগবতের আমরা তারা ওই উত্তর ভারতের বর্ণ হিন্দু, এবং তার মধ্যে যে ব্রাহ্মণ, ওই যে সেই চিৎপবন ব্রাহ্মণদের কথা বলা হয়, যাদের পায়ের তলায় থাকবে এমনকি হিন্দু জনগোষ্ঠীর বৃহত্তম অংশ দলিতরা, ওদের ভাষা যারা শূদ্ররা। এবং এগুলো আমি আবার বলছি, এগুলো সব ওদের তাত্ত্বিক গুরু গোলওয়ালকারের লেখা বই খুলে দেখবেন, একেবারে সাভারকারের লেখা খুলে দেখবেন, যে আমরা মনে হচ্ছে এগুলো সব স্পষ্ট যে ওদের কাছে দেশটা হবে, ওদের আমরা হচ্ছে এদের শাসনকে নিশ্চিত করতে পারলে সেদিন ওদের স্বাধীনতা। তবে আমরা এটুকু বলতে পারি সেই স্বাধীনতা ওদের আদৌ আসেনি। ওদের শত স্বপ্ন সাপতে ওরা সংবিধানকে আদৌ বাতিল করতে পারেনি। আর ওদের যদি সাহস থাকে ওরা মুখ খোলাখুলি বলুক যে আমরা এই সংবিধানটাকে, আমি তো বারবার বলছি, ওরা ওই আমি বললাম না অনন্ত কুমারের মতো যারা বিজেপির এমপিরা কর্ণাটকে বলছিল যে আমরা যদি 400 সিট পাই, তাহলে আমি বলছিলাম 400 কারণ তোমরা কত সিট পাবে পাস, তোমরা এই কথা বলে ভোটে এসো। বিজেপিকে নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে বলুন যে আমরা এই সংবিধানটা পাল্টে দেবো, আমাকে ভোট দাও। ঠিক ঠিক ঠিক। তো আমরা বলছি এখন ওই স্বপ্ন সফল হয়নি। আপনি যারা বলছেন রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের কোটি কোটি মানুষ ওদেরকে প্রতিহত করছে, কারণ তাদের বেঁচে থাকার লড়াই, এটা তাদের আত্মসম্মানের লড়াই। আপনি বলছেন বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান প্রণেতা যে সম্মান সমস্ত নাগরিকের জন্য নিশ্চিত করার চেষ্টা করেছিল, ওরা ঠিক তার বিপরীতে গিয়ে, বুঝতেই পারছেন যে সুতরাং ভারতবর্ষের কোটি কোটি মানুষ এটাকে শেষ দিন পর্যন্ত রাস্তায় প্রতিহত করবে ওদের এই সব। একদম আমরা দেখেছি যে এই যে আরএসএস তাদের জন্মলগ্ন থেকেই মানুষের মধ্যে বিভেদ তৈরি করা তাদের পরিকল্পনা। দাঙ্গার মধ্যে দিয়ে বিভেদ তৈরি করো, জাতপাতের মধ্যে দিয়ে বিভেদ তৈরি করো, অশান্তির বীজ বুনে দাও। ঠিক এইভাবে গুপ্ত হত্যা করে যে সমস্ত মানুষ সাম্যের কথা বলছে, সবার কথা বলছে, সার্বজনীন উত্থানের কথা বলছে, তাদেরকে গুলি করে হত্যা করে দাও। গান্ধীকে হত্যা করে দিল, কারণ গান্ধী সর্বজনের কথা বলছিল, সর্বদয়ের কথা বলছিলেন, ফলে গান্ধীকে হত্যা করতে হবে। গান্ধী চলে যাচ্ছে বাইরে। তো এই ছাড়া স্বাধীনতা ওরা যেটা বলতে চায়, সেই স্বাধীনতার সংগ্রামে ওদের কি কোনো দিন কোনো অংশগ্রহণ ছিল যেটা ভারতের জনগণ মানে তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে 1947 সালে নিশ্চিত করেছে? না, আমি তো সে কথাটা বললাম, শুধু অংশগ্রহণ ওরা কোনোদিন করেনি তা না, ওরা সরাসরি বিরোধিতা করেছে। ওরা সরাসরি ডাক দিয়েছিল হিন্দু সমাজকে। আপনি সেই এখানে পশ্চিমবঙ্গের সমস্ত এটা ইতিহাস সাভারকারের, এটা যে আমাদের দলে দলে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করা উচিত, এটা তো ঘোষিত। ওদের ভূমিকা তাই ছিল, ওরা ব্রিটিশের চরের ভূমিকা পালন করেছে, বিপ্লবীদের দলিয়ে দিয়েছে। এই ব্রিটিশ সাভারকার আন্দামান সেলুলার জেলে ছিল কেন? আপনি তো জানেন ব্রিটিশ সাভারকারের আসলে দুটো জীবন আছে। হ্যাঁ, সাভারকার যখন প্রথম দিকে, তখন তার ভারতবর্ষের স্বাধীনতা করার একটা স্বপ্ন, একদম অল্প বয়সের সাভারকারের কথা আমি বলছি, এবং তখন তার ব্রিটিশ বিরোধিতার একটা ভূমিকাও ছিল তার। একপেশেভাবে আমরা কথা বলছি, কিন্তু সেলুলার জেলে গ্রেপ্তার হওয়ার পর আপনি যে মুচলেখাগুলোর কথা বলছিলেন, যাতে সে নতজানু হয়ে একটা নয় একটার পর একটার পর, এবং আমি শুধু ওই মুচলেখাগুলোর কথা বলছি না, তিনি সারা জীবন এই মুচলেখাটাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং আমি পালন করেছেন, তিনি ওই বলছেন, তিনি নির্দেশ দিচ্ছেন যে হিন্দুদের কাজ হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করা। ওই জন্য বললাম, ওই একই সময় ওরা সূর্য সেনকে নির্মম অত্যাচার করে ফাঁসিতে ঝোলাচ্ছে, আর সাভারকারকে ওরা 60 টাকা করে মাসোয়ারা দিচ্ছে। এটা তো মানে ও শুধু ওই মুচলেখা দেয়নি, এটা সারা জীবন সাভারকার পালন করেছে যে ব্রিটিশদের। এবং ঠিক সেই কারণে এই যে আপনি বলছেন না ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভেদ ঘৃণা চড়ানো, এটা তো ওরা ওদেরকে আপনি লিখিত বই ওদের, আমি গোলওয়ালকারের লেখা বলুন, হেডগাওয়ারের লেখা বলুন, ওই যে মুঞ্জের সাথে ওরা মুসোলিনির সাথে দেখা করতে গিয়েছিল, ওরা খোলাখুলি বলছে যে আমাদের জার্মানদের তখনকার মানে হিটলারের জার্মান থেকে শেখা উচিত যে সেমেটিকদের ইহুদিদের কীভাবে ওরা নিধন করেছে হয়। হ্যাঁ, এবং এটা বলছে, এবং এটা আমাদের শেখা উচিত। এবং তাহলে কী হবে, তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুদের সমাধান কী হবে, হয় ওদেরকে আমাদের মানে ওদের ভাষায় হতে হবে, অথবা যতদিন আমাদের পদানত হয়ে থাকতে হবে। আর যেদিন আমরা এই যে মাঝে মধ্যে ওরা বলে না দেশ ছেড়ে চলে যাও, আমার সাথে সহমত হয়ে থাকতে, আমার পদানত হয়ে থাকতে হবে, অথবা তোমাকে যেদিন সংখ্যাগুরু চাইবে
সেদিন তোমাকে আমরা অন্য, এটা লিখিত ওদের বক্তব্য। আচ্ছা। অমিত শাহকে জিজ্ঞেস করুন, একটা লিখিত বক্তব্য, ওরা এই চোখে দেখে ভারতবর্ষের সঙ্গে। আর আমরা যারা ভারতবর্ষের কম্পোজিট কালচারের কথা বলছি, যে সবার, এই দেশটা সবার, ভারতবর্ষের সংবিধান তাই বলছে, এটা আমার কথা না, যে এই দেশটা ধর্ম, যার যা ধর্ম হোক, যার যা জাত হোক, এই দেশে জন্ম না প্রতিটি মানুষের দেশ এটা, এবং তাদের প্রত্যেকের অধিকার সমান। আর ঠিক এই জিনিসটাকেই ওরা ঘৃণা করে। আর আমি বলছি, এই সমতার ধারণা, এই জাতীয় ধারণার প্রধান উৎস ছিল স্বাধীনতা আন্দোলন। তাকে ওরা ঘৃণা করে, তাকে ওরা ঘৃণা করে স্বাধীনতা আন্দোলনটাকে, এবং সেই জন্যই ওরা বলছে ওটা স্বাধীনতা নয়। স্বাধীনতা হচ্ছে এটাই, যেদিনকে উচ্চবর্ণের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবং ভাবুন, এই যে ধরুন একটা অপরাধমূলক কাজ ওদের সরকারের মতো দায়িত্ব, ধরুন যে সুপ্রিম কোর্ট, ওরা বলছে তো সুপ্রিম কোর্ট, প্রথমত বিজেপির অবস্থান ছিল আমরা কোর্টের রায় মানি না রাম মন্দির বিষয়ে। যখন রাম মন্দির ইয়ে হলো, তখন ওরা খুব কোর্টের নির্দেশ, তখন ওরা বলতো না যে এটা আমাদের আস্থার ব্যাপার, আমরা সুপ্রিম কোর্ট যাই বলুক, এটা বলতো তো। এখন ওরা সুপ্রিম কোর্ট বলেছে, তাই জন্য এটা হচ্ছে। তা আমি বলি, সুপ্রিম কোর্টই তো বলেছে যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়াটা একটা অপরাধমূলক কাজ, কারা তার সাথে জড়িত ছিল সেই অপরাধীদের আজও গ্রেপ্তার করা হয়নি, কারণ নরেন্দ্র মোদীর 10 বছর শাসন, 15 বছর শাসন, 3বারের টার্মস হতে চলেছে। আমার যেটা মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি বললেন ওই 2 আনা 4 আনা 6 আনা 3 কোটি 4 কোটিকে দিয়ে এই সংবিধানের মানি না, এটা বলেছে। আমরা তো বলেছি যে আসল মাথাটা কবে বেরোবে, সেই আসল মাথাটা দেখলো যে এদের দিয়ে হবে না। তিনি সরাসরি 11 তারিখে নিজেই যুদ্ধ ঘোষণা করে এই ভারতে একটা উস্কানিমূলক বক্তব্য দিল, যে বক্তব্যটা ভারত বিরোধী, স্বাধীনতা বিরোধী একটা বক্তব্য, সংবিধান বিরোধী একটা বক্তব্য। তো এই জায়গাটা কি মনে হচ্ছে না যে ও সংঘ যারা সদস্য আছে তাদের একটু উস্কিয়ে দিতে, গরম করতে? কারণ রাম মন্দির ওখানে হেরে গেছে, ওদের অবস্থা 400 পার করেছিল, 400 পার হয়নি, এখন কাঁধে ভর দিয়ে চলতে হচ্ছে। ফলে এই যেখানে যেখানে নির্বাচন হচ্ছে পর্যুদস্ত হচ্ছে। তো এই হতাশা কাটানোর জন্যই কি একেবারে শেষ কামড় দিতে চাইছে মোহন ভাগবত? না, এটার সাথে আরেকটা দিক আছে। আসলে মোহন ভাগবত নিজের সংগঠন আরএসএসের মধ্যে, আরএসএস করা খুব সুশৃঙ্খল বলে ঠলে ওরা প্রচার করে, আদর্শবাদী সুশৃঙ্খল বলে প্রচার করে। কিন্তু সাম্প্রতিক ঘটনাতে দেখবেন, মোহন ভাগবত যখন একরকম কথা বলেন, আরএসএসের ইংরেজি মুখপত্রে ঠিক তার উল্টো কথা লেখা হয়। তো এগুলো আরএসএসের মধ্যে মানে রীতিমতো পূর্ণোদ্যমে চলছে। এখন কেন আমি বলছি, মোহন ভাগবতের যে অবস্থান নিতে হচ্ছে, তাকে আরএসএসকে বোঝাতে হচ্ছে না আমি হচ্ছে আসল আরএসএস আর কি, হ্যাঁ, হিন্দুত্ববাদী। কেন আমি বলছি, ওই যে বললাম না, কারণ কোন দিন হয়তো বলবে মোহন ভাগবত দেশ ছেড়ে পাকিস্তানে চলে যাও, হ্যাঁ, এরকম অবস্থা হতে। কেন আমি বলছি, আপনি জানেন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, ধরুন এই যে আরএসএস বা বিজেপি, ওদের রাজনৈতিক শাখা বিজেপি যে স্বপ্নগুলোকে দেখিয়ে ভারতবর্ষে ক্ষমতায় বসেছিল, আর এতগুলো বছর আমরা একটা কথা বলি, ওরা আরএসএস বিজেপি শাসন কিভাবে চালাতে চাইছে। 500 বছর আগে কি হয়েছিল, 1000 বছর আগে পিতৃ চনকে এইসব গল্পগুলো বলবে। 50 বছর বাদে কি হবে, 200 বছর বাদে ভারতকে ওরা কি বিশ্বগুরু, মানে আমি বলছি ওটা পেছনে থাকে, ওটা এগুলো দেখায়। কিন্তু আজকের ভারতে কি হচ্ছে, আপনি যদি গুপ্ত হত্যার কথা বলছিলেন, যে গুপ্ত হত্যার যে ইতিহাসের কথা বলছিলেন, আপনি যদি সাম্প্রতিক ভারতের কথা আপনি দেখেন, এই যে আপনি দেখতে পেলেন যে মধ্যপ্রদেশে আপনি এই যে মুকেশ চন্দ্রকর সাংবাদিক হত্যার কথা, তার আগে আপনি দেখেছেন নরেন্দ্র দাভোলকরের কথা দেখেছেন, গৌরী লঙ্কেশের কথা দেখেছেন, হ্যাঁ, মানে এ তো এই একাধিক গোবিন্দ পানসেরে থেকে আপনি, এদের অপরাধ কি ছিল? এরা কুসংস্কার বিরোধী আন্দোলনের কথা বলেছে, কোনো রাজনৈতিক না। কিন্তু সেটা বলার, এই যে আপনি এই বাহিনীটার গুপ্ত হত্যার যে ইতিহাস, তাহলে আমি কেন বলছি, সারা পৃথিবীর কাছে ক্ষমতায় বসার পরে ধরুন সাংবাদিকদের স্বাধীনতার যে ইন্ডেক্স, তাতে ভারতবর্ষ প্রতি বছর কোথায় তার র্যাঙ্কিং তলিয়ে যাচ্ছে। ওরা যে শ্রেষ্ঠ ভারত, বিশ্বগুরু বানাবে বলেছিল, আজকে ডলারের তুলনায় টাকার দাম দেখবেন রোজ খবরের কাগজে খুলে রোজ ওরা যে স্বপ্নগুলো তখন দেখিয়েছে আজকে 10-15 বছর আগে, আজ যখন 10 বছর 15 বছর শাসন ওদের হয়ে গেছে,
তখন বিশ্ব ক্ষুধা তালিকায় ভারতবর্ষ তলিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী একদম তাই। অর্থনীতিতে। তাহলে এইগুলোকে আড়াল করার জন্য এবং এটার জন্য কী হচ্ছে, এবার এই যে আমি বললাম সাংবাদিক স্বাধীনতার কথা বলুন, ক্ষুধা তালিকা বলুন, সারা বিশ্বে উন্মোচিত এই একটা বর্বর শাসন ভারতবর্ষকে আজকে, আমি যেটা বললাম স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা পরবর্তীতে আধুনিক ভারতবর্ষের যে ধারণা, আধুনিক ভারতবর্ষের যা যা অর্জন ছিল সেগুলো করে এই 10 বছর 12 বছরে তলানিতে নিয়ে চলে গেছে। এবং এটা ঢেকে রাখার জন্য এখন ওরা দেখতে পাচ্ছে, এখন মোহন ভাগবত বলেছে, আপনি জানেন কেন কথাটা বলছি, মোহন ভাগবত আরএসএসের মধ্যে, মোহন ভাগবতকে সাম্প্রতিককালে বলতে হচ্ছে যে না, শিবলিঙ্গ খুঁজতে যাওয়াটা ঠিক হচ্ছে না, আর শুধু রাম মন্দির করলে কেউ হিন্দুদের নেতা হয় না, এটা মোহন ভাগবত বলে ফেলেছেন। বলছেন কেন বলছেন, আর আমরা মোহন ভাগবতের সরাসরি একটা কথা বলছি যে আমরা তো ধর্মবিশ্বাসী হিন্দুদের মধ্যে, আমাদের বাড়ি প্রতিবেশী সবার মধ্যে আমরা দেখি যে তারা যদি তাদেরকে যদি শিবরাত্রি করতে হয় তারা শিব মন্দিরে করেন, বাড়িতে করেন। মসজিদে শিবলিঙ্গ খুঁজতে কারা যান? সেই ওই বজরং দল, ওই আরএসএস, ওই বিজেপির কর্মীরা ছাড়া কোন হিন্দু মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যায়? ঠিক। আজকে আরএসএস এর নেতাকে এটা বলতে হচ্ছে যে না, সব মসজিদের তলায় শিবলিঙ্গ খুঁজতে যাওয়া ঠিক। এবং এটা যে বলে ফেলেছেন, কেন বলতে হচ্ছে আমি বললাম, এই যে সামাজিক যে একটা আনরেস্ট ভারতবর্ষের, দেশের ঐক্য ভেঙে যাচ্ছে, দেশের সময় অর্থনৈতিক তলানিতে, এখন ওদের তো এবার এইটা নিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হচ্ছে। আর যা বললাম ইংরেজি ওদের মুখপাত্র বলছে যে না, ন্যায়ের জন্য কোন মসজিদ আমাদের জানতে হবে, অধিকার আছে হিন্দুদের। এবার মোহন ভাগবতকে প্রমাণ করতে হচ্ছে যে না, আমিও তোমাদের মতনই কট্টর হিন্দু, বুঝুন। তাহলে মোহন ভাগবতকে কাল বলে পাকিস্তান যাওয়া আর কি, আরএসএস এর মধ্যে অন্তত অর্থাৎ মোহন ভাগবত বুঝতে পারছে তাদের ঘোষিত মহাপ্রলয় ছিল 2025 সালে, সেটা সম্ভব হচ্ছে না। সামাজিক যে উত্তেজনাটা তৈরি করেছে, আপনি এই যে ভারতবর্ষে যে পরিমাণ হত্যা ওরা করেছে, আপনি জানেন, আমি আর সেই তরুণ ছেলেগুলো করে পিটিয়ে থেতলে হত্যা করেছে, একটা সামাজিক যে আনরেস্ট, দলিতদেরকে হত্যা হচ্ছে, মুসলিমদের হত্যা হচ্ছে চারিদিকে, মসজিদের উপর হামলা হচ্ছে, ধর্মস্থানে হামলা হচ্ছে। এবং ওই যে বললাম সারা পৃথিবীর যে কোনো ইন্ডেক্সে আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীর সম্মান বাড়ছে আর কি, প্রধানমন্ত্রী হওয়ার আগে যে প্রধানমন্ত্রীকে আমেরিকা ভিসা পর্যন্ত দিত না, আজকে নরেন্দ্র মোদীর 1 নম্বর বন্ধু গৌতম আদানিকে আমেরিকায় গেলে গ্রেপ্তার হবে। তো ভারতবর্ষের ডঙ্কাবাজ যে ডঙ্কাবাজ ডাকলোই না মোদীকে, ওসব তো আছে। আমি বলছি ভারতবর্ষের ডঙ্কাবাজ যে ওরা বলে যাবে ভারতবর্ষে 20 হ্যাঁ, তো ডঙ্কা তো বাড়বেই আর কি, যেহেতু সে প্রধানমন্ত্রী, বুঝুন। তো এই অবস্থা থেকে বেরোনোর ওদের কোনো রাস্তা নেই, কারণ রাস্তাটা হচ্ছে ভারতবর্ষের যে সামাজিক অবস্থা, একমাত্র ঐক্যবদ্ধ ভারতই শক্তিশালী ভারত হতে পারে। আর আপনি যে কথা বলছিলেন, আরএসএস এর ভারতবর্ষের ছবিটা হচ্ছে ওই যে বললাম সংকীর্ণ হিন্দু সংস্কৃতি, ওদের জাতীয়তাবাদ যদি অসহিষ্ণু, এবং ভারতবর্ষের যে ইতিহাস তাকে অস্বীকার করার ইতিহাস, যে আমরা সবাই মিলে ভারতবর্ষটা সবাই মিলেই এই যে, এবং এটা আজকের কথা বলছি না, ব্রিটিশ ভারতের কথা নয়, মোগল ভারতের কথা নয়, এটা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষটা এরকমই, এইটাই ভারতীয় ঐতিহ্য। আপনাকে দেখে মনে হচ্ছে না যে এই যে আরএসএস এর সমস্ত এজেন্ডা পুরো জনগণ নস্যাৎ করে দিয়েছে? আপনি ঠিকই বলেছেন, ওদের যা ওদের প্রোগ্রাম ছিল সেগুলো, যেমন আপনি বললেন 400 ওরা জিতে সংবিধান পাল্টে দেয়, ভারতবর্ষের শুধু ওই কথাটুকু একটুখানি বেরিয়ে পড়েছিল, তাতে ওই উত্তরপ্রদেশ যেখানে বলে রাম মন্দির প্রতিষ্ঠা করবে, সেখানকার মানুষ ওদের শিক্ষা দিয়ে দিয়েছে 400 পাওয়ার কথা, সেখানকার মানুষ, যেখানে আমি দক্ষিণ ভারত দেখো ওরা ঘৃণা করে, পশ্চিমবঙ্গ তাদের কথা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গ কাশ্মীর যেগুলো ওদের, ওই উত্তরপ্রদেশে ওদের যেখানে রামলালা ওরা প্রতিষ্ঠা করেছে, সেখানকার ভোটাররাই ওদেরকে রিফিউজ করে দিয়েছে। এবং এটাও জানে যে মানে ওদের, আমি ওই তো বলছি, আপনি যে বলছেন না, যত উগ্রতা, যত ওদের স্বরূপ বেরিয়ে পড়বে, তত ভারতবর্ষের জনগণদের আমাদের কাজটা সহজ হবে, ভারতবর্ষের জনগণের কাছে ওদের চরিত্র উন্মোচন করতে, আর ভারতবর্ষের জনগণদের রাস্তায় নামে প্রতিহত করবে, সেই দিনটা খুব বেশি দূরে। সাধু বন্ধুরা, এতক্ষণ তমালের কাছে আপনারা শুনলেন যে ভারতবর্ষের মানুষ কিন্তু আরএসএস এর স্বরূপটা তারা একেবারে ধরে ফেলেছে, যার জন্য ওদের 400 পার করতে দেয়নি, আর ওদের কোনো নীতিকেই ভারতের মানুষ বাস্তবায়িত করতে দেয়নি। ফলে ওরা যে মহাপ্রলয়ের স্বপ্ন দেখেছিল, রাম রাজ্যের স্বপ্ন দেখেছিল, এক দেশ এক রাষ্ট্র এক ভাবনা এক ভাষা স্বপ্ন দেখেছিল, সবটাই বুমেরাং হয়ে যাচ্ছে জন্যেই মোহন ভাগবত নিজেকে বাঁচানোর জন্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে হতাশ হয়ে এই ধরনের একটা বক্তব্য, দেশ বিরোধী বক্তব্য, কারণ ওদের পুরোটাই ছিল একেবারে এই ধরনের বক্তব্যকে সামনে এনে বাজার গরম করা। সুতরাং বাজার গরম হয়নি, ভারতের মানুষরা ভারতের সংবিধান পেয়ে
যেটুকুন জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞানের মধ্যে দিয়ে আরএসএস নামক একটা ভয়ঙ্কর শক্তিকে তারা পরাজিত করছে, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে, এই প্রত্যাশা নিয়ে তমাল আজকে তার বক্তব্য শেষ করছে। আপনারা এতক্ষণ আমাদের মধ্যে থাকার জন্যে আপনাদেরও আমরা সংগ্রামী অভিনন্দন জানাই।